বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের বিষয় হিসাব বিজ্ঞান। আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের 222503 কোর্সের কোর্স শিরোনাম বাংলাদেশ কর ব্যবস্থা। এটা আমাদের পঞ্চম লেকচার। আমাদের আজকের লেকচারের শিরোনাম গৃহ সম্পত্তি খাতে আয়। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মাসুম কবির, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। সবাইকে আবার স্বাগতম জানিয়ে আমাদের লেকচার শুরু করছি। আমাদের আজকের লেকচার শিরোনামটা রয়েছে গৃহ সম্পত্তি খাতে আয়। প্রথমে আমরা একটু গৃহ সম্পত্তি খাতে আয়কে একটু দেখে নেই। সাধারণভাবে বলা যায় গৃহ সম্পত্তি থেকে যে আয় অর্জিত হয় তাকে গৃহ সম্পত্তি খাতে আয় বলে। কিন্তু প্রকৃত পক্ষে গৃহ সম্পত্তি খাতে আয় বলতে 1984 সালের আয়কর অধ্যাদেশের 24 ধারা অনুযায়ী গৃহ করদাতার মালিকানাধীন গৃহ সম্পত্তি ও তৎসংলগ্ন ভূমির বার্ষিক মূল্যকে বোঝায়। এখানে শুধু গৃহ সম্পত্তি হবে না, তৎসংলগ্ন ভূমিকাও এখানে বোঝানো হয়েছে। আয়কর আইনে গৃহ সম্পত্তি খাতে আয় নির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়নি। 1984 সালের আয়কর অধ্যাদেশের 24 ধারায় বলা হয়েছে, কোন করদাতা কর্তৃক মালিক হিসাবে কোন সম্পত্তির উপরস্থ ঘর বাড়ি বা গৃহের বার্ষিক মূল্যের উপর যে কর প্রদান করে তা গৃহ সম্পত্তি হতে আয় খাতে লিপিবদ্ধ করতে হবে। সুতরাং বলা যায় 1984 সালের আয়কর অধ্যাদেশের 24 ধারার বিধান অনুযায়ী করদাতার মালিকানাধীন গৃহাদির এবং তৎসংলগ্ন ভূমির বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচাবলী বাদ দিলে যে আয় পাওয়া যায় তা গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে গণ্য হবে। অর্থ আইন 2014 অনুসারে ফার্নিচার, ফিটিংস, ফিক্সার সহ যে সকল ক্ষেত্রে মোট ভাড়া 25,000 টাকার ঊর্ধ্বে হবে সে সকল ক্ষেত্রে ভাড়ার লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে। এ গেল আমাদের গৃহ সম্পত্তি বলতে কি বোঝায় সেটি। এবার আমরা গৃহ সম্পত্তি খাতে কর ধার্যের জন্য যে আয় হবে তার পালনীয় শর্তগুলো একটু দেখে নেব আমরা। গৃহ সম্পত্তি খাতে আয় কর ধার্য উপযোগী হতে হলে নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। এটি অবশ্যই গৃহ সম্পত্তি এবং তৎসংলগ্ন ভূমির আয় হতে হবে। গৃহহীন ভূ সম্পত্তি থেকে আয় এই খাতে আয় হিসেবে গণ্য করা যাবে না। তা অন্যান্য উৎস খাতে আয় হিসেবে দেখাতে হবে। করদাতাকে অবশ্যই গৃহ সম্পত্তির মালিক হতে হবে। গৃহটি ভাড়া দেওয়া গৃহ হিসেবে বিবেচিত হবে। নিজে বসবাস করা গৃহ হলে কিন্তু চলবে না। ভাড়া দেওয়া গৃহের ক্ষেত্রে লোকসান অন্যান্য আয়ের সাথে সমন্বয় হবে। মালিক কর্তৃক ব্যবহৃত গৃহ সম্পত্তি হতে আয় করধার্য হবে এবং মালিকের বসবাসের জন্য মালিক কর্তৃক ব্যবহৃত গৃহ সম্পত্তি হতে আয় অকরধার্য হবে এবং মালিকের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তি কোনো লোকসান হলে ওই লোকসান হিসাবে মধ্যে আসবে না। করদাতার গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে অবশিষ্ট আয়ের উপরে কর ধার্য করা হবে। এই গেল আমাদের অবশ্য পালনীয় শর্তাবলী সমূহ। এবার আমরা দেখব গৃহ সম্পত্তি খাতে আয়ের উপর কর ধার্যের ভিত্তিগুলো কি কি, আমরা এবার সেগুলো দেখব। যে ভিত্তি রয়েছে, করদাতার মালিকানাধীন গৃহ ও তৎসংলগ্ন ভূমির বার্ষিক মূল্যের ভিত্তিতে কর প্রদান করা হয়। 1984 সালের আয়কর অধ্যাদেশের আমাদের 24-1 এবং 24-2 ধারা অনুযায়ী গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে তার উপরে কর ধার্য করতে হয়। গৃহ সম্পত্তির মালিক বলতে আইন স্বীকৃত মালিককেই বুঝাবে। কদার কর প্রদান করতে হয় আইন মালিককে
আয়কর আইনে নিম্নোক্ত ব্যক্তিবর্গকে গৃহ সম্পত্তির মালিক হিসেবে গণ্য করা হয়। দেখি কারা কারা মালিক হতে পারবে। গৃহ সম্পত্তির মালিক 1984 সালে আয়কর অধ্যাদেশ অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিবর্গকে আয়কর অধ্যাদেশ উদ্দেশ্যে গৃহ সম্পত্তির মালিক বলে গণ্য করা হবে। সম্পত্তির বৈধ মালিক, সম্পত্তির বৈধ ভোগকারী বা উত্তরাধিকার মালিককে মালিক হিসেবে বলে আয়কর প্রদান, মালিককে আয়কর প্রদান করতে হবে। আমাদের এখানে মালিকবিহীন কেবলমাত্র ব্যবহারকারী, ভোগকারী বা বসবাসকারী, ভাড়াটে বা দখলকারী মালিক হিসেবে গণ্য করা হবে না। সম্পত্তির ইজারাদার, ইজারাকৃত কোন সম্পত্তির মালিক না হলেও এর উপর বর্ণিত আবাসিক দালানের মালিক হলে উক্ত গৃহ আয় অত ধারা অধীনে আয়কর গৃহ সম্পত্তির খাতে আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ইজারা নিয়ে থাকে এবং তার উপরে সে কোনো ইমারত গড়লো বা দালান করা করলো বা এর উপরে তার যে বার্ষিক আয় হলো সে আয়ের উপর সে মালিক হিসাবে গণ্য হবে। এখানে বলা আছে সম্পত্তির উত্তরাধিকারী, একটু আগে বলেছি গৃহ সম্পত্তি কোনো উত্তরাধিকার অধীনে থাকলে উক্ত উত্তরাধিকারী বা জিম্মাদার মালিক হিসেবে গণ্য হবেন। বন্ধকদাতা, গৃহ সম্পত্তি বন্ধক রাখা হলে বন্ধক দাতাকে মালিক বলে গণ্য করে তার উপর কর ধার্য হবে। অর্থাৎ তিনি বন্ধক দিয়েছেন, বন্ধক দিয়ে তো আয় করেছেন, সুতরাং উক্ত তাকে মালিক ধরে উক্ত আয়ের উপরে আয়কর ধার্য করা। যৌথ মালিকানাধীন গৃহ সম্পত্তি, যৌথ মালিককে তার নির্দিষ্ট অংশের জন্য মালিক হিসেবে গণ্য করা হবে এবং তার অধীনে কর ধার্য করা হবে। ব্যবসা হিসাবে গৃহ সম্পত্তি, এখানে বলা আছে যে করদাতা গৃহ সম্পত্তি গৃহ ভাড়া দিয়ে মুনাফা অর্জন করলে উক্ত গৃহ সম্পত্তি খাতে আয় হিসাবে ধার্য হবে। অর্থাৎ তিনি যদি এই উনার ব্যবসাটাই হয় গৃহ সম্পত্তি ভাড়া দেওয়া, অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে উনি আয় করবেন, তাহলে এটি তার আয় হিসাবে তিনি মালিক হবেন এবং আয় হিসাবে গণ্য হবে। দেউলিয়াত্ব সম্পত্তির অবসায়ক, কোন করদাতা দেউলিয়া হলে অফিসিয়াল অবসায়ক করদাতা গৃহ সম্পত্তি মালিক হিসাবে অত্র খাতে অধীনে কর প্রদান করবেন। অর্থাৎ ওই অবসায়ক, অর্থাৎ এখানে আমরা যা বলা আছে রিসিভার, সেই রিসিভারই এখানে মালিক হিসাবে আয়কর প্রদান করবেন। ট্রাস্টের অধীনস্থ সম্পত্তি, কোন ট্রাস্টের অধীনে কোনো গৃহ সম্পত্তি ন্যস্ত থাকলে ট্রাস্টটিকেই মালিক হিসেবে গণ্য করে আয়কর ধার্য করা হবে। এইগুলো আমাদের গৃহ সম্পত্তির উপরে কর ধার্যের ভিত্তি। আমরা এবার দেখব গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, কি করে বার্ষিক মূল্য নির্ধারণ করতে হয়। গৃহ সম্পত্তির অবস্থান, যোগাযোগ, চাহিদা, পরিবেশ ইত্যাদি বিবেচনা করে গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে যে ন্যায় ও যুক্তিসঙ্গত ভাড়া পাওয়া যায় তা হলো গৃহ সম্পত্তির ভাড়া মূল্য। 1984 সালের আয়কর অধ্যাদেশের বার্ষিক মূল্যের সঠিক কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে অত্র অধ্যাদেশের 2-3 ধারায় বার্ষিক মূল্য সম্পর্কে যা বলা হয়েছে, বার্ষিক মূল্য বলতে বোঝাবে ভাড়া প্রদত্ত কোনো সম্পত্তির ক্ষেত্রে ওই সম্পত্তির বৎসরান্তে যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশিত ভাড়া অথবা উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত ভাড়া মূল্য, এই দুটির মধ্যে যেটি বড় তা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বিবেচিত হবে। উপযুক্ত ধারাসমূহ ব্যাখ্যা করলে এরূপ বলা যায় যে যুক্তিসঙ্গত মূল্যে গৃহ ভাড়া দেওয়া যায় তা অথবা গৃহ সম্পত্তির প্রকৃত ভাড়া মূল্য, এই দুটির মধ্যে যেটি বড় তাকে বার্ষিক মূল্য বলে। অনেক সময় পৌরসভা গৃহের বার্ষিক মূল্য পৌরমূল্য নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে পৌরমূল্য ও প্রকৃত ভাড়া মূল্যের মধ্যে যেটি অধিক সেটিকে বার্ষিক মূল্য হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এখানে দুটো কথা বলা আছে, খেয়াল করে দেখো। একটি হলো প্রকৃত ভাড়া মূল্য, অর্থাৎ যেটি ভাড়া দিয়ে তিনি ভাড়া আয় করেছে সেটি, এবং আরেকটা হলো পৌরমূল্য। পৌরমূল্যটা মূলত পৌরসভা নির্ধারণ করে দেয়, অথবা এখানে আরেকটা কথা বলা আছে সেটা হলো যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশিত ভাড়া, এটা এটা এবং ভাড়া মূল্য দুটার মধ্যে যেটি বড় সেটাকে বার্ষিক মূল্য হিসাবে অধিকটা গণ্য করা হবে। সুতরাং বলা যায় বার্ষিক মূল্য বলতে বোঝাবে যে যুক্তিসঙ্গত মূল্যে গৃহ সম্পত্তি ভাড়া দেওয়া যেতে পারে ওই মূল্য অথবা গৃহটি প্রকৃত যত টাকা ভাড়া দেওয়া হয়েছে এই দুটির মধ্যে যেটি বড় তা। বার্ষিক মূল্য প্রকৃত মূল্য ভাড়া সমান বা বেশি হতে পারে। হ্যাঁ, এবার আমরা দেখি গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ণয়ের নিয়মাবলী কি কি আছে। 1984 সালে আয়কর অধ্যাদেশের 24 ধারা অনুযায়ী করদাতার গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণ করা হয়। তাহলে বার্ষিক মূল্য নিরূপণ করার মূল বিষয়টা হলো 1984 সালে আয়কর অধ্যাদেশের 24 ধারা। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের জন্য গৃহ সম্পত্তি 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম বলা আছে সম্পূর্ণ ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য। তো সম্পূর্ণ ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য বলতে আমরা কি বুঝি? এক্ষেত্রে যে কথাটা বলা আছে 1984 সালে আয়কর অধ্যাদেশের 2-3 ধারায় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য সম্পর্কে বলা হয়েছে। ওই যে বার্ষিক মূল্য ভাড়া প্রদত্ত কোনো সম্পত্তির ক্ষেত্রে ওই সম্পত্তি বছরান্তে
যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশিত ভাড়া অথবা প্রকৃত ভাড়া, ওই যে একটু আগে যেটা বলেছি, অর্থাৎ যদি সে যে ভাড়াটা প্রত্যাশা করছে সেই ভাড়া এবং প্রকৃত ভাড়া এই দুটোর মধ্যে যেটি অধিক হবে সেটি গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, ভাড়া দেওয়ার বার্ষিক মূল্য। অথবা যদি পৌরমূল্য দেওয়া থাকে, যেটা বলা হয়েছে, যদি পৌরমূল্য দেওয়া থাকে সেটাও কিন্তু বিবেচনা করা হবে। আর সেটা না থাকলে আমরা প্রত্যাশিত যে ভাড়া হতে পারে সেটা এবং প্রকৃত ভাড়া দুটোর মধ্যে যেটি অধিক সেটাকে আমরা বার্ষিক মূল্য বলবো। মালিকের আবাসিক গৃহের বার্ষিক মূল্য, এক্ষেত্রে যে কথা বলা আছে 1993 সালের অর্থ আইন অনুসারে কোন গৃহ সম্পত্তির মালিক কর্তৃক নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহের জন্য মালিককে কোনো কর প্রদান করতে হয় না। তাহলে কি বলা আছে 1993 সালের অর্থ আইনে, যে মালিক বসবাস করে অর্থাৎ কোনো ভাড়া দেওয়া না হয়, উক্ত গৃহের আয়ের জন্য কোনো কর প্রদান করতে হবে না, অর্থাৎ উক্ত আবাসিক গৃহকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে। আর তৃতীয় বলা আছে আংশিক ভাড়া দেওয়া ও আংশিক আবাসিক গৃহের সম্পত্তির বার্ষিক মূল্য। এটা দুই ভাগ ভাগ করা আছে, দেখো, ভাড়া দেওয়া বার্ষিক মূল্য নির্ধারণ, আবাসিক অংশ মূল্য নির্ধারণ। অর্থাৎ কোন গৃহর সেটি দুতলা হতে পারে, তিনতলা হতে পারে, চারতলা হতে পারে, একটি অংশ মালিক ব্যবহার করছে আর একটি অংশ ভাড়া দিচ্ছে। তো এক্ষেত্রে যে অংশটা ভাড়া দিচ্ছে সেটা বার্ষিক মূল্য নির্ধারণ করা হবে সে আগের মতে, অর্থাৎ প্রকৃত ভাড়া মূল্য এবং প্রত্যাশিত বা অনুমিত যে ভাড়া মূল্য, যুক্তিসঙ্গত যে ভাড়া হতে পারে সেটি বা পৌরমূল্য, এইভাবে ইয়ে করে যেটি অধিক সেটাকে ভাড়া দেওয়া গিয়ে বার্ষিক মূল্য এইভাবে নির্ধারণ করা হয়। আর আবাসিক অংশের মূল্য নির্ধারণ ক্ষেত্রে বলা হয়েছে 1993 সালের অর্থ আইনে, এটি হলো আবাসিক অংশের ভাড়া সম্পূর্ণ অকরধার্য বলে এবং এটি কর অব্যাহতি প্রাপ্ত আয় বলে আমাদের এক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ আবাসিক অংশের ভাড়া মূল্য বা বার্ষিক মূল্য নির্ধারণ করা হবে না। এইগুলো আমাদের মূল্য নির্ধারণ। এবার আমরা দেখব কি গৃহ সম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচ সমূহ, অর্থাৎ একটি গৃহ সম্পত্তি খাতে কি কি খরচ অনুমোদনযোগ্য রয়েছে সেগুলোকে আমরা একটু বিস্তারিত দেখব। আয়কর অধ্যাদেশের 1984 সালের আয়কর অধ্যাদেশের 25 ধারা অনুযায়ী যে খরচগুলো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে বাদ দেওয়া হয় তাকে অনুমোদনযোগ্য খরচ বলে। অর্থাৎ এখান থেকে যে খরচগুলো আমরা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করার সময় বাদ দেবো সেক্ষেত্রে গুলো অনুমোদনযোগ্য খরচ। এই সমস্ত খরচ বা ভাতাসমূহ আমরা নিম্নরূপ আমরা একটু দেখি। ভূমি উন্নয়ন কর বা খাজনা, প্রথমে যে বলা আছে গৃহ সম্পত্তি বাবদ কোনো ভূমি উন্নয়ন কর বা খাজনা যদি সরকারকে প্রদান করা তা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। তবে আগে বলা হচ্ছে যদি আংশিক ভাড়া দেওয়া গৃহ হয় সেক্ষেত্রে আংশিক আর আনুপাতিকের অংশটাই অনুমোদনযোগ্য ভাতা হিসেবে বিবেচনা করতে হবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ, এটি সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলা আছে। এই ক্ষেত্রে বলা আছে যেটি সম্পত্তির মেরামত, ভাড়া আদায়, পয় পানি, দারোয়ান, বিদ্যুৎ, লিফটম্যান, পাম্পম্যান, কেয়ারটেকার, নিরাপত্তা প্রহরীর বেতন সহ বাড়ি সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এই সবকিছু মূলত মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় এর অন্তর্ভুক্ত আছে। এই সকল খরচ যদি আবাসিক ব্যবহার করার জন্য যদি ভাড়া দেওয়া থাকে সেক্ষেত্রে বার্ষিক মূল্যের 1/4 বা 25% অনুমোদনযোগ্য হিসাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে অনুমোদনযোগ্য হবে। আর যদি গৃহটি বা গৃহের অংশটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ কোনো অফিস, আদালত বা ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে বার্ষিক মূল্যের 30% অনুমোদনযোগ্য খরচ হিসাবে বিবেচিত, অনুমোদনযোগ্য খরচ হিসাবে প্রাপ্য হবে। বীমা প্রিমিয়াম, অর্থাৎ গৃহ সম্পত্তি বীমা করা হলে ওই বীমার জন্য প্রদত্ত প্রিমিয়াম অনুমোদনযোগ্য খরচ। তবে এক্ষেত্রে যদি আংশিক ভাড়া দেওয়া গৃহ হয় তাহলে আনুপাতিক অর্থাৎ আংশিক অংশটাই অনুমোদনযোগ্য হবে। ভূমি ভাড়া ও ভূমি খাজনা, ইজারাধীন ভূমির ক্ষেত্রে গৃহ নির্মাণ করলে ওই ভূমির যে ভাড়া প্রদান করা হয় বা ভূমি যে খাজনা প্রদান করা হয় তা অনুমোদনযোগ্য খরচ। বার্ষিক খরচ, স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক গৃহ সম্পত্তির উপরে ধার্যকৃত কর যেমন পৌর কর, পানি কর, অনুমোদন, এগুলা অনুমোদনযোগ্য খরচ হিসাবে বিবেচিত হবে। বন্ধক ও মূলধনী চার্জের সুদ, অর্থাৎ গৃহটি যদি কারো কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক থাকে, কোন সম্পত্তি সম্প্রসারণ, পুনর্নির্মাণ অথবা উন্নতিকর কোন গৃহ সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিলে ওই ঋণের উপর প্রদত্ত সুদ অনুমোদনীয় খরচ হিসেবে বার্ষিক মূল্য থেকে বাদ দেওয়া যায়। 2014 সালে অর্থ আইনে বলা হয়েছে এই ধরনের ঋণ অবশ্যই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত হতে হবে।
অর্থাৎ এই যে সে গৃহ সম্পত্তি সম্প্রসারণ বা উন্নয়নের জন্য যে ঋণটা নিচ্ছে সেটা অবশ্যই কি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে নিতে হবে বা হতে হবে, তাহলে সেটি অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। ঋণকৃত মূলধন সুদ। আর কোনো গৃহ নির্মাণের জন্য যদি ঋণ গ্রহণ করা হয়ে থাকে, সেই ঋণের কৃত মূলধনের সুদ অনুমোদনযোগ্য খরচ হিসেবে করে পাবে বা ভাতা হিসেবে গণ্য হবে। অনাদায়ী ভাড়া। কোনো গৃহের ভাড়া যদি অনাদায়ী থাকে, অর্থাৎ ভাড়াটিয়া যদি সময়মতো ভাড়া পরিশোধ না করে, এবং এই ভাড়া অনাদায়ী ভাড়া আমাদের অনুমোদনযোগ্য খরচ হবে। তবে এটা শর্ত থাকে যে এই ভাড়া আদায়ের জন্য মালিক যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং আইন খরচ করেছেন, সেক্ষেত্রেই ভাড়া অনাদায়ী ভাড়াটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। পূর্ণ ভাড়া দেওয়া গৃহে শূন্যতা ভাতা। অর্থাৎ কোনো গৃহ যদি সম্পূর্ণটাই ভাড়া দেওয়া হয়েছে এবং এই গৃহে যদি এক বা একাধিক মাস শূন্য ছিল, অর্থাৎ ভাড়াটি ছিল না, সেক্ষেত্রে যে ভাড়া ভাতা হবে সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বুঝতে হবে। তবে এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো অনুমোদনযোগ্য খরচ হবে গৃহটি যতদিন শূন্য ছিল, বার্ষিক মূল্যকে 12 দিয়ে ভাগ করে যতদিন শূন্য বা 2 মাস বা 1 মাস তত দিয়ে গুণ করে যে ইয়া হবে সেটাই অনুমোদনযোগ্য খরচ হিসেবে ভাতা হিসেবে প্রাপ্য হবে। নবনির্মিত গৃহ সম্পত্তির ক্ষেত্রে এক্ষেত্রে কি বলা আছে একটু দেখে নিই। 1984 সালের আয়কর অধ্যাদেশের পাঠে 38 অনুবাদ অংশে সংশোধন করা হয়েছে। যে কোনো সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী পৌরসভা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা এবং ঢাকা জেলার অন্য কোনো পৌরসভা অবস্থিত ব্যতীত বাংলাদেশের যে কোনো এলাকায় অবস্থিত বিল্ডিং বা যা 5 বছরের কম নয়, 5 তলার কম নয় এবং যার মধ্যে কমপক্ষে 10টি ফ্ল্যাট আছে এবং যা 1 জুলাই 2009 থেকে 30 জুন 2014 এর মধ্যে তৈরি, তাদের ক্ষেত্রে নির্মাণ কাজ শেষ হওয়ার তারিখ থেকে পরবর্তী 10 বছর পর্যন্ত প্রাপ্ত যে কোনো আয় অনুমোদন যোগ্য। তবে শর্ত থাকে যে বিল্ডিং অবশ্যই উপরোক্ত এলাকার বাইরে থাকতে হবে, এলাকার মধ্যে হলে চলবে না। আংশিক ভাড়া দেওয়া গৃহে শূন্যতা থাকা। এক্ষেত্রে ওই যে বলা আছে আংশিক হলে যতটুকু অংশের ক্ষেত্রে তিনি ভাড়া দিয়েছে, যতটুকু ভাড়া দিয়েছে ততটুকু প্রথমে আমরা বার্ষিক মূল্য নির্ধারণ করবো। সেই বার্ষিক মূল্যের ভিত্তিতেই আমরা ওইটুকু অংশের শূন্যতা ভাতা নির্ণয় করব। এক্ষেত্রে বলা আছে, আমি আরেকটু দেখে নিই, যদি গৃহ সম্পত্তি আংশিকভাবে ভাড়া দেওয়া প্রদান করা হয় এবং উক্ত বাড়ি খালি থাকলে ভাড়া দেওয়া অংশের বার্ষিক মূল্য হতে খালি থাকা সময়ের আনুপাতিক হারে অনুমোদনযোগ্য খরচ। উপরোক্ত খরচ সমূহ গৃহের বার্ষিক মূল্য থেকে বাদ দিয়ে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করা হয়। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের বাইরে পদে কোনো সুদ যদি উৎসে কর কর্তন করা না হয়, তবে ওই সুদ বা বার্ষিক চার্জ অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচনা করা যাবে না। আমরা এবার গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় নমুনা ছক দেখবো, অর্থাৎ আমরা যে প্রায়োগিক সমস্যা সমাধান করব তার নমুনাটা আমরা দেখে নেব কেমন হতে পারে। আমরা প্রথমে করদাতার নাম এবং ঠিকানা এটা লিখবো। এরপরে আবাসিক মর্যাদা, করদাতা কি আবাসিক নাকি অনাবাসিক সেটা আমরা দেখবো। করদাতার টিআইএন বা ইটিআইএন আমরা সেটা এখানে উল্লেখ করব। আয় বর্ষ এবং কর বর্ষ এই দুটো অবশ্যই দরকার। আমরা সাধারণত আমাদের এই যে অর্থ বছর আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমাদের আয় বর্ষ 2018-19 এবং কর বর্ষ 2019-20 এই ধরে আমরা অঙ্কগুলো সমাধান করব। তারপর আমাদের গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করব। আমরা একটু দেখে নিই আমাদের ছকটা কেমন হবে। প্রথমে আমরা 3টা কলাম করব, টাকার কলাম দুটো, 3টা কলাম চলবে, 2টা করলেও চলবে। আমাদের আয় হলো ধারা মূলত 24, আমরা এটা উল্লেখ করব। এরপর প্রথমে যে কাজটা আমরা করব সেটা হলো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ণয় করব। বার্ষিক মূল্য কিভাবে নির্ণয় করব? প্রথমে কত প্রকৃত ভাড়া মূল্য, প্রকৃত ভাড়া মূল্য কি যেটা হবে সেটা হলো প্রাপ্ত ভাড়া যোগ উৎসে কর্তৃত কর। বিশেষ করে যদি আবাসিক ক্ষেত্রে গৃহটি ভাড়া দেওয়া, অনাবাসিক বা বাণিজ্যিক কোনো ক্ষেত্রে গৃহটি ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে উৎসে কর কর্তন করা বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে প্রাপ্ত যে ভাড়া হবে তার সঙ্গে উৎসে কর্তন ধরে 5% উচ্চকল্পিত কর যোগ করতেই হবে। এরপর ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ, অর্থাৎ মালিকের কোনো খরচ যদি ভাড়াটিয়া প্রদান করে থাকে সেটি অবশ্যই করধার্য হয়। সেটি অবশ্যই প্রাপ্ত ভাড়ার সাথে যোগ করে প্রকৃত ভাড়া মূল্য নির্ণয় করতে হবে। বাদ মালিক কর্তৃক প্রদত্ত ভাড়াটিয়ার খরচ, অর্থাৎ মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ যেমন বিদ্যুৎ বিল বা গ্যাস বিল
বা পানির বিল, এইসব কোনো খরচ যদি মালিক বহন করে, সেক্ষেত্রে যে খরচটা হবে সেটি এই ভাড়াপ্রাপ্ত ভাড়া থেকে বাদ যাবে। এর সঙ্গে আমরা এই সবগুলো যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটা আমাদের প্রাপ্ত ভাড়া হবে। তার সঙ্গে পৌরমূল্য, পৌরমূল্যটা পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যে মূল্য নির্ধারণ করে দেয় একটি বাড়ির ক্ষেত্রে, সে মূল্য। এরপরে ক এবং খ, এই দুটোর মধ্যে যেটি অধিক বা বড় সেটি আমাদের গৃহ সম্পত্তির ক্ষেত্রে আয় হিসাবে আমরা বিবেচনা করবো। সেটাই হবে আমাদের বার্ষিক মূল্য। আমাদের ক্ষেত্রে কি নির্ণয় করলাম? বার্ষিক মূল্য। এবার আমরা দেখব এই অনুমোদনযোগ্য খরচ যেগুলো আমরা বাদ দিতে হবে সেগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। অনুমোদনের খরচগুলোর মধ্যে প্রথমে বলা আছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এক্ষেত্রে দুটো নিয়ম আছে। মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে ভাড়া দেওয়া গৃহের ক্ষেত্রে, অর্থাৎ যদি আবাসিক ক্ষেত্রে আমরা গৃহটা ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে বার্ষিক মূল্যের 1/4 বা 25%। আবার বলি, যদি আবাসিক গৃহের জন্য ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে বার্ষিক মূল্যের 1/4 বা বার্ষিক মূল্যের 25%। কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া গৃহের ক্ষেত্রে বার্ষিক মূল্য 30%। অর্থাৎ গৃহটি যদি কোনো অফিস, আদালত বা ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে বার্ষিক মূল্য 30% মূল্য সে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে অনুমোদনযোগ্য পাবে। এখন কথা হলো, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কি কি আছে, যেটা একটু আগে আমরা বলেছি। দারোয়ানের বেতন, লিফটম্যানের বেতন, পাম্পম্যানের বেতন, নিরাপত্তা রক্ষীর বেতন, এছাড়া কোনো মেরামত খরচ, আইন খরচ, এই জাতীয় যে খরচগুলো আছে সবগুলোই মেরামত রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত হয়। পৌর কর, এটা তো স্থানীয় কর। স্থানীয় কর অবশ্যই অনুমোদনযোগ্য খরচ। তবে যদি আংশিক ভাড়া দেওয়া গৃহ থাকে, তাহলে আনুপাতিক অংশটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। একই রকম ভূমির ভাড়া, যদি ভূমিটি কি ইজারা নেওয়া হয়, তাহলে ইজারাদারকে অবশ্যই ভূমির ভাড়া প্রদান করতে হবে, সেটি অনুমোদনযোগ্য খরচ। আর আংশিক ভাড়া দেওয়া আংশিক গৃহের ক্ষেত্রে যথারীতি আংশিক অংশ, আনুপাতিক অংশ। ভূমির খাজনা, অর্থাৎ একই রকম ইজারাকৃত সম্পত্তির ক্ষেত্রে ভূমির খাজনাও অনুমোদনযোগ্য খরচ, এবং সেটি যদি সম্পূর্ণ গৃহ হয় তাহলে সম্পূর্ণ অংশটাই অনুমোদনযোগ্য, আর যদি আংশিক গৃহ ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আনুপাতিক অংশ অনুমোদন যোগ্য। ঋণকৃত মূলধনের সুদ, অর্থাৎ এই যদি গৃহটি নির্মাণের জন্য কোনো ঋণ গ্রহণ করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই মূলধনের সুদ আমাদের সুদটুকু অনুমোদনের খরচে বিবেচিত হবে। তবে শর্ত প্রযোজ্য, সেটা হলো শর্ত থাকে যে অবশ্যই সেটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণটা গ্রহণ করতে হবে বা গৃহীত হতে হবে। সেক্ষেত্রেই শুধু এটি ঋণকৃত মূলধনের সুদ অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। তোমরা এটাকে ভালো করে মনে রাখবা। এরপর বলা আছে বন্ধকি ঋণের সুদ। এটাও বলা আছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত হলে। বন্ধকি ঋণের সুদ বলতে কি বোঝায়? আমরা একটু আগে আলোচনা করেছি, অর্থাৎ যদি কোনো গৃহ সম্পত্তির ক্ষেত্রে সম্প্রসারণ বা উন্নয়ন কাজের জন্য বন্ধক রেখে ঋণ গ্রহণ করা থাকে, এই ক্ষেত্রে যে ঋণের সুদ পরিশোধ করতে হবে সেটি অনুমোদনযোগ্য খরচ। তবে ওই যে যেটা বলেছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত হতে হবে, নইলে এটা অনুমোদনযোগ্য হবে না। অগ্রিম প্রিমিয়াম, গৃহটির যদি বীমা করা থাকে, অগ্রিম বীমা, যে আগুন লাগবে বা এতেও, সেক্ষেত্রে বীমার ক্ষেত্রে যে প্রিমিয়ামটা প্রদান করা হবে সেটি অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। শূন্যতা ভাতা, গৃহটি যদি যুক্তিসঙ্গত মানে সম্পূর্ণ ভাড়া দেওয়া গৃহ হয়ে থাকে এবং সেটি যদি কোনো একটি সময় এক বা একাধিক মাস শূন্য থাকে, সেক্ষেত্রে এই যে শূন্যতা ভাতা সেটি অনুমোদিত খরচ। তবে সেক্ষেত্রে বার্ষিক মূল্যের আনুপাতিক করা হবে, অর্থাৎ বার্ষিক মূল্য বলতে বার্ষিক মূল্য যা হবে তাকে 12 দিয়ে ভাগ করে যত মাস শূন্য থাকবে তত দিয়ে গুণ করতে হবে, সেটাই হবে শূন্যতা ভাতা। অনাদায়ী ভাড়া, অর্থাৎ কোনো সম্পূর্ণ গৃহ ভাড়া দেওয়া গৃহ বা ভাড়াদায়ী গৃহ যদি ভাড়াটিয়া ভাড়া পরিশোধে করতে ব্যর্থ হয় বা মালিক ভাড়া আদায় করতে অসমর্থ হয়, তবে সেক্ষেত্রে যুক্তিসঙ্গত ভাবে, অর্থাৎ ভাড়া আদায় করার জন্য তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন, এই বিষয়টা নিশ্চিত হলে তখন অনাদায় ভাড়াটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। এই সকল খরচগুলো আমরা একত্রে যোগ করব, যোগ করে যেটা হবে সেটাই হবে আমাদের অনুমোদনযোগ্য খরচ। সেটা আমাদের বার্ষিক মূল্য থেকে আমরা বাদ দেব, বাদ দিয়ে যেটি পাওয়া যাবে সেটাই হবে আমাদের প্রকৃত গৃহ সম্পত্তি খাতে আয়। এবার এর সঙ্গে যোগ অগ্রিম প্রাপ্ত ভাড়া সমন্বিত অংশ, যেটা আমরা অগ্রিম পেয়েছিলাম সেটা সমন্বিত অংশটা আমরা যোগ করব।
আর অনুমোদিত সীমার কম ব্যয়িত মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যে সীমা রক্ষণাবেক্ষণ খরচ 1/4 বা 30% এর থেকে কম খরচ করে থাকেন, সেই যে কমটুকু সেটা আবার যোগ হয়ে যাবে, হয়ে যে সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় হবে। এবার আমরা একটা প্রায়োগিক সমস্যা দেখব, অর্থাৎ আমরা একটা সমস্যাকে প্রয়োগ করে দেখব কিভাবে যে সম্পত্তি খাতে আয় নির্ণয় করা হয়। আমরা একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা আগে নিচে আমি একটা নোট দিয়েছি, খেয়াল করে দেখো আগে নিচে হবে। সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবি অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2017 সালে আসছিল, তবে ঈষৎ পরিবর্তিত। আমি এক্ষেত্রে কিছু অ্যামাউন্ট বা এগুলা ঠিক এই নিয়মের অঙ্ক এসেছিল। এটা করলে তোমরা সেই অঙ্কটা অনায়াসে প্র্যাকটিস করতে পারবে। তাহলে আমি সেক্ষেত্রে কিছু সংযোজন বিয়োজন করেছি, আমি একটু পড়ি। জনাব ফজলে করিম একটি দ্বিতল বাড়ির মালিক। জনাব ফজলে করিম একটি দ্বিতল বাড়ির মালিক। তিনি সপরিবারে উক্ত ভবনের নিচতলায় বসবাস করেন। তিনি কি করেন? উক্ত ভবনের নিচতলায় বসবাস করেন এবং দ্বিতীয় তলায় একজন ব্যাংকারকে মাসিক 30,000 টাকা ভাড়া দেন। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো তিনি ওনার বাড়িটার একটি অংশে তিনি ভাড়া দিচ্ছেন আর দ্বিতীয় অন্য অংশটিতে নিজে বসবাস করছেন। ব্যাংকার পৌর কর বাবদ বার্ষিক 10,000 টাকা পৌরসভা কর্তৃক পরিশোধ করেন। ব্যাংকার মালিকের পক্ষে পৌরসভা পৌর কর পরিশোধ করেছেন 10,000 টাকা। বাড়িটির পৌর মূল্য ধার্য করা হয়েছে 8 লক্ষ টাকা। তিনি নিম্নের ব্যয় সমূহের হিসাব সংরক্ষণ করেন। কি কি ব্যয় সংরক্ষণ করেছেন? তিনি মেরামত ব্যয় সংরক্ষণ করেছেন 1,20,000 টাকা, বীমা প্রিমিয়াম সংরক্ষণ 15,000 টাকা, গৃহ নির্মাণের সুদ পরিশোধ করেছেন 18,000 টাকা, আইন খরচ দিয়েছেন 12,000 টাকা, বিদ্যুৎ খরচ দিয়েছেন 15,000 টাকা। এখানে লক্ষণীয় এই যে আইন খরচ, বিদ্যুৎ খরচ, ভাড়া আদায় খরচ, এই যে খরচগুলো আবার বলি, মেরামত ব্যয়, আইন খরচ, বিদ্যুৎ খরচ, ভাড়া আদায় খরচ, এই চারটা এই মূলত আমাদের একটা অংশে চলে আসবে, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত হবে। তো সেক্ষেত্রে একটা রুল আছে, আমরা রুল অনুযায়ী করবো। এর বাইরে যে বিষয়টা আছে সেটা হলো বীমা প্রিমিয়াম, বাড়ি 2 মাস খালি ছিল, গৃহ নির্মাণ ঋণের সুদ, এগুলো অনুমোদনযোগ্য খরচ, এগুলো আমরা স্কুল দেখবো। এরপর বলা আছে বাড়িটি 2 মাস খালি ছিল, যাকে আমরা কি বলবো? শূন্যতা ভাতা। আমরা শূন্যতা ভাতা সেটাকে ট্রিট করব। আর গৃহ সম্পত্তি খাতে জনাব ফজলে করিমের 2018-19 আয় বর্ষে মোট আয় নির্ণয় করো। আমরা এটা নির্ণয় করব। আমরা আরেকবার এবার আমরা একটা প্রয়োগ করে দেখি, তাহলে আমাদের সমস্যাগুলো মনে হচ্ছে সেগুলো আমাদের দূর হয়ে যাবে। আমরা একটু দেখি কিভাবে আমরা অঙ্কটা সমাধান করা যায়। জনাব ফজলে করিম, আমরা করদাতার নাম লিখেছি। এরপর আয় বর্ষ 2018-19, কর বর্ষ 2019-20। গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করব আমরা। এবার আমরা এটা একটু তুলে নেই, আমরা একটু দেখি। প্রথমে আমরা নির্ণয় করব বার্ষিক মূল্য। বার্ষিক মূল্যের ক্ষেত্রে আমরা কি বলেছি? আমরা দুটো তুলনা করব, ভাড়া মূল্য এবং পৌর মূল্য। আমরা ভাড়া মূল্যটা দেখি। ভাড়া মূল্য হলো 30,000 গুণ 12, 3,60,000 টাকা। আর যোগ ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত পৌর কর। ভাড়াটিয়া মালিকের পৌর কর পরিশোধ করেছেন 10,000 টাকা। আমরা একটু পিছনে গিয়ে কোশ্চেনে আবার যাই। এই আমরা কোশ্চেনে দেওয়া আছে আমাদের, বলা আছে ব্যাংকার অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন ভাড়াটিয়া, তিনি পৌর কর বাবদ বার্ষিক 10,000 টাকা পৌরসভা কর্তৃক পরিশোধ করেন। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংকার বা ভাড়াটিয়া মালিকের পৌর কর পরিশোধ করেছেন। আমরা সেটাকে এখানে সেটা আবার নিয়ে আসলাম, সেটা এখানে যোগ হয়ে যাবে, হয় 3,70,000 টাকা হবে। আর পৌর মূল্য দেওয়া আছে 8 লক্ষ টাকা। আমরা 2 দিয়ে ভাগ করলাম কেন? গৃহটির অর্ধেক অংশ অর্থাৎ নিচতলা মালিক বসবাস করেন, দোতলাটা ভাড়া দিয়েছেন। ফলে কি হলো যে অর্ধেক অংশ, এই অর্ধেক অংশের জন্য পৌর মূল্য অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 4 লক্ষ টাকা। তাহলে এই দুটোর মধ্যে কোনটি বড়? ভাড়া মূল্য এবং পৌর মূল্যের মধ্যে কোনটি বড়? পৌর মূল্য বড়। সুতরাং আমাদের বার্ষিক মূল্য হবে পৌর মূল্য, অর্থাৎ 4 লক্ষ টাকা। তাহলে আমরা মনে থাকবে এই দুটো, ভাড়া মূল্য, বার্ষিক মূল্য কখনোই পৌর মূল্য থেকে কম হবে না, এটা মনে রাখতে হবে। কারণ বেশি হতে পারে, অধিক হতে পারে, কম হতে পারে না। কারণ বলা আছে পৌর মূল্য অথবা প্রকৃত মূল্যের মধ্যে যেটি অধিক সেটি মূলত
বার্ষিক মূল্য। তাহলে এক্ষেত্রে আমাদের পুরো মূল্য বেশি, আমাদের পুরো মূল্যটাই হলো বার্ষিক মূল্য। আমরা এবার অনুমোদনযোগ্য খরচগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের অনুমোদনযোগ্য খরচগুলোর মধ্যে প্রথমেই আমরা জানি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বার্ষিক মূল্যের 25%, অর্থাৎ কি 1 লক্ষ টাকা। যদিও আমরা পিছনে ফেলে দেখি যে আমাদের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু আরো অনেক কিছু আছে। মেরামত ব্যয় বাবদে তিনি 1,20,000 টাকা খরচ করেছেন। তিনি আইন খরচ করেছেন। তিনি আ উম দারোয়ানের বেতন দিয়েছেন, আদায় খরচ করেছেন। আ তারপরে ওই যে পৌর আদায় খরচ করেছেন। মানে আরো খরচগুলো রয়েছে সেগুলো আসলে আমাদের কি সবগুলোই মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আর সেটি কিন্তু আমাদের এই যে আমাদের অনুমোদিত খরচ ১ লক্ষ টাকার চেয়ে অনেক বেশি। যেখানে আমরা সেটাকে বিবেচনা করব না। আমরা বিবেচনা করব মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এই বার্ষিক মূল্যের 25%, সেটাকে আমরা বিবেচনা করছি বা ৪ ভাগে ১ ভাগ মোট ১ লক্ষ টাকা। বীমা প্রিমিয়াম দিয়েছেন তিনি ১৫,০০০ টাকা। আমরা সেই বীমা প্রিমিয়ামের অর্ধেকটুকু অর্থাৎ আনুপাতিক হারে, যেখানে অর্ধেক আমরা ৭,৫০০ টাকা আমাদের অনুমোদনযোগ্য খরচ। আমরা এখানে লিখলাম বীমা প্রিমিয়াম ১৫,০০০ ভাগ ২ সমান ৭,৫০০ টাকা। তিনি গৃহ নির্মাণ ঋণের সুদ পরিশোধ করেছেন। অর্থাৎ তিনি গৃহটি নির্মাণ করার সময় ঋণ নিয়েছিলেন। সেই ঋণের মূলধনের ইঙ্গিত মূলধনের সুদ বাবদ তিনি ১৮,০০০ টাকা পরিশোধ করেছেন। আর যেহেতু আনুপাতিক হারে সেই অনুযায়ী আমরা ২ দিয়ে ভাগ করেছি, করে আমরা ৯,০০০ টাকা অনুমোদনযোগ্য খরচ আমরা এখানে বিবেচনা করেছি। আর শূন্যতা ভাতা, অর্থাৎ গৃহটি বলা আছে ২ মাস শূন্য ছিল। তো আমরা নিয়ম অনুযায়ী শূন্যতা ভাতা বের করেছি। বার্ষিক মূল্য তাকে আমরা ১২ দিয়ে ভাগ করেছি, ২ দিয়ে গুণ করেছি। এই অনুপাতে আমাদের গৃহটি শূন্যতা ভাতা হয় ৬৬,৭৬৭। আমরা এই যে আমাদের যে অনুমোদিত খরচগুলো ১, ২, ৩, ৪ টা এগুলো যোগ করলে হয় আমাদের ১,৮৩,১৬৭ টাকা। এখন আমরা আমাদের যে বার্ষিক মূল্য তার থেকে আমাদের গৃহ সম্পত্তি খাতে মোট আয়, এই মোট অনুমোদনযোগ্য খরচ, এটি আমরা বাদ দিলে আমরা যেটা পাই সেটা হলো আমাদের গৃহ সম্পত্তি খাতে মোট আয়, অর্থাৎ আয় ২,১৬,৮৩৩ টাকা। তাহলে আমরা একটি প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। তোমাদের সুবিধার জন্য আমি আরো একটি প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা করছি। যদি কারো কোথাও আগের অঙ্কের মধ্যে কোনো কিছু নিয়ম বাদ পড়ে যায় সেটা আমাদের মনে হয় এখানে চলে আসবে। দেখি এই অঙ্কটায় আমাদের কি কি সমস্যা রয়েছে। জনাব আবরার একটি ফার্মের ব্যবস্থাপক। ঢাকা শহরে তার একটি বাড়ি আছে। বাড়িটির দোতলায় তিনি নিজে বসবাস করেন এবং নিচতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস হিসাবে ভাড়া নেন। খেয়াল করে দেখো, এক্ষেত্রেও আংশিক ভাড়া দেওয়া গৃহ হয়েছে। তবে এক্ষেত্রে দোতলায় তিনি বাস করলো, নিচতলাটা তিনি ভাড়া দিয়েছেন তবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসকে। আর তিনি আবাসিক কাউকে ভাড়া দেন নাই। তবে চুক্তি থাকে যে তারা চুক্তি করেছে মালিক ভাড়াটিয়ার সাথে, ভাড়াটিয়া মালিকের পৌর কর ২০,০০০ টাকা পরিশোধ করবেন। এখানেও মালিকের পৌর করটা ভাড়াটি পরিশোধ করবেন। এটা বার্ষিক বলা আছে, বার্ষিক পৌর কর ২০,০০০ পরিশোধ করবেন। তিনি প্রতি মাসে ভাড়াটিয়া থেকে ১৯,০০০ টাকা পেয়ে থাকেন। অর্থাৎ এখানে যেটা বলা আছে জনাব আবরারের কথা, জনাব আবরার ভাড়াটিয়া থেকে প্রতি মাসে ১৯,০০০ টাকা পেয়ে থাকেন। তিনি বাড়ি সংক্রান্ত খরচ সমূহের নিম্নরূপ হিসাব প্রদান করেন। আমি একটু দেখি এক্ষেত্রে। আমরা আবার আসলাম। এখানে বলা আছে তিনি প্রতি মাসে ভাড়া থেকে ১৯,০০০ টাকা পেয়ে থাকেন। তিনি বাড়ি সংক্রান্ত খরচ সমূহের নিম্নরূপ হিসাব প্রদান করেন। তিনি যে প্রদান করেছেন সেখানে আছে মেরামত খরচ আছে ৮০,০০০ টাকা, পাম্প খরচ দিয়েছেন ১২,০০০ টাকা, নৈশ প্রহরী বেতন ৩০,০০০ টাকা, ভূমি উন্নয়ন কর ১৫,০০০ টাকা, বন্ধক ঋণের সুদ ১৮,০০০ টাকা। বাড়িটি ১ মাস খালি ছিল। ২০১৮-১৯ আয় বর্ষে জনাব আবরারের গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করা। এখন খেয়াল করে দেখো, আমরা এই মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে বলিনি, আমরা যেটা অনুমোদনযোগ্য খরচগুলো যখন বিবেচনা করি তখন আমরা কি করি, মেরামত রক্ষণাবেক্ষণ ও আদায় খরচের মধ্যে কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে, সেগুলো একটু দেখি কি কি আছে। যে মেরামত খরচ, পাম্প খরচ, নৈশ প্রহরী বেতন, তিনটাই মূলত মেরামত রক্ষণাবেক্ষণ ও আদায় খরচের অন্তর্ভুক্ত আছে। সুতরাং ইনি এখানে যে ৮০,০০০, ১২,০০০, ৩০,০০০ তিনি মোট যে ১,৮২,০০০ টাকা খরচ করেছেন সম্পূর্ণটা কিন্তু আমাদের মেরামত রক্ষণাবেক্ষণ আদায় খরচ নয়। আমাদের নিয়ম অনুযায়ী যা আসে আমরা সেটা করব। আমরা দেখি আমাদের নিয়ম অঙ্কটা প্র্যাকটিস করি, আমরা দেখি অঙ্কটা আমাদের কি কি সমস্যাগুলো আছে বা আমরা কিভাবে সমাধান করা যাচ্ছে একটু দেখে নিই। হুম, জনাব আবদার, এখানে আয় কর কদাতার নাম, আবাসিক মর্যাদা, তিনি
বাসিন্দা অর্থাৎ আবাসিক বাসিন্দা, অনাবাসিক নন। উনার কে নাম্বারটা আমাদের জানা রেখে দিলাম না, তবে উনি করদাতা এবং উনি কে নামধারী, এটা আমরা ধরে নিচ্ছি। করবর্ষ 2019-20 এবং আয় বর্ষ 2018-19। গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয়, আমরা দেখি মোট আয় কিভাবে নির্ণয় করছি। প্রথমে বার্ষিক মূল্য নির্ণয় করব। প্রকৃত মূল্য আছে আমাদের ভাড়া মূল্য 19,000 গুণ 2 12, অর্থাৎ ভাড়া মূল্য হলো তিনি যে মূল্যটা উনি গ্রহণ করেছেন করদাতা ভাড়াটিয়া থেকে 19,000 টাকা করে 12 মাসের মোট 2,28,000 টাকা যোগ উৎসে কর। ওই যে কথাটা বলেছিলাম, যদি গৃহটি আবাসিক বাণিজ্যিক খাতে ভাড়া দেওয়া হয় তবে অবশ্যই মানে ভাড়াটিয়া উৎসস্থলে 5% কর কেটে রেখে বাকিটা উনাকে প্রদান করবেন। এটা একটা নিয়ম আছে, রুল আছে। এটা 2017 সালে অর্থায়নে রুলটা করা হয়েছে। সুতরাং উনি যেহেতু এক্ষেত্রে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছেন, তাই উনি প্রাপ্ত ভাড়ার সাথে আরো 5%, অর্থাৎ আমাদের 2,28,000 কে আমরা 95 দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে গুণ করেছি, করে আমরা উৎস করটা নির্ণয় করেছি 12,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে তিনার গৃহটির মোট ভাড়া মূল্য হলো 2,40,000 টাকা। 2,40,000 টাকা। তাহলে বোঝা গেল, অর্থাৎ সে ভাড়া পেয়েছে মূলত 19,000 গুণ 12, 2,28,000 টাকা। তার চেয়ে উৎসে কর আরো যোগ করা হচ্ছে 2,28,000 টাকা। 5% অর্থাৎ 95 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ। এখানে 5% আগে কেটে রাখা হয়েছিল, ওই জন্য এখানে 100 থেকে 5 বাদ দিয়ে 95 দিয়ে ভাগ করেছে, 5 দিয়ে গুণ দিয়েছে, যে 12,000 মোট 2,40,000 টাকা হলো তার এখানে ভাড়া মূল্য। আর যোগ ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের পৌরকর, এক্ষেত্রে ভাড়াটিয়া মালিকের পৌরকর প্রদত্ত করেছে 24,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে তার প্রকৃত ভাড়া মূল্য দাঁড়িয়েছে 2,64,000 টাকা। আবার বলি, এক্ষেত্রে প্রকৃত ভাড়া মূল্য হলো 2,64,000 টাকা। এর সঙ্গে তিনি পৌর মূল্য, এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে পৌর মূল্যের কথা উল্লেখ করা নেই। এই প্রশ্নটায় আমরা আবার একটু পিছনে যাই, আমরা দেখি পিছনে গিয়ে এই প্রশ্নটার কোথাও পৌর মূল্যের কথা বলা নেই। যেহেতু পৌর মূল্যের কথা বলা নেই, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে আলাদা করে পৌর মূল্য দেওয়া নাই, আবার আলাদা করে প্রত্যাশিত বা যুক্তিসঙ্গত ভাড়া মূল্য দেওয়া নাই। সুতরাং এক্ষেত্রে আমাদের বার্ষিক প্রকৃত মূল্য যায়, সেটাই আমাদের বার্ষিক মূল্য হিসাবে গণ্য হবে। সুতরাং এই অঙ্কে বার্ষিক মূল্যটা রয়েছে 2,64,000 টাকা। কত দাঁড়ালো বার্ষিক মূল্য? 2,64,000 টাকা। এর সঙ্গে আমরা এবার দেখবো অনুমোদনযোগ্য খরচগুলো, তিনি কি কি অনুমোদনযোগ্য খরচ হিসাবে কর রেয়াত পাবেন। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বার্ষিক মূল্যের 30%, অর্থাৎ তিনি এক্ষেত্রে যে এটা করেছেন 2,64,000 এর 30%, আমরা হয় 79,200 টাকা। আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিই, কোথাও ভুল হয়েছে কিনা আমাদের একটু দেখে নিই। 2,64,000 ইন্টু 30%, হ্যাঁ 79,200 টাকায় হয়। এটা তিনি অনুমোদিত পাবেন, অর্থাৎ উনি যে প্রকৃত যে খরচগুলো করেছিলেন 1 লক্ষ, আমরা হিসাব করে দেখছি তখন কি 1,22,000 টাকা, আসলে উনি 1,22,000 টাকা পর্যন্ত অনুমোদন পাবেন না, উনি অনুমোদন পাবেন কি 79,200 টাকা, অর্থাৎ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাবদ তিনি খরচে মূলত বার্ষিক মূল্যের 30% অনুমোদনযোগ্য খরচ হিসেবে পাবেন। এর বাইরে পৌরকর, উনি পৌরকর পরিশোধ করেছেন মূলত 24,000 টাকা। প্রদত্ত পৌরকরের অর্ধেক, আমরা আবার পৌরকরটা দেখে নিই, পিছনে যাই। তিনি পৌরকর, অর্থাৎ এখানে আমাদের একটু ইয়ে আছে, আমি একটু এটা দেখে নিই, আমরা আবার এখানে দেখি। আমরা আবার একটু দেখি মেরামত অনুমোদন খরচ কি আছে। মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আসছে বার্ষিক মূল্য 30%, 79,200 টাকা। পৌরকর প্রদত্ত করের 1/2 অংশ 12,000 টাকা। ভূমুন্নয়ন কর ওই যে অর্ধেক অংশ, আনুপাতিক অংশ 7,500 টাকা, 15,000 টাকা পরিশোধ করেছেন তিনি। বন্ধকি সুদ প্রদত্ত সুদের অর্ধেক আনুপাতিক অংশ 9,000 টাকা, উনি 18,000 টাকা পরিশোধ করেছিলেন। আর শূন্যতা ভাতা আমাদের বার্ষিক মূল্য রয়েছে 2,64,000 টাকা, তাকে 12 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ, অর্থাৎ 1 মাস শূন্য ছিল, অর্থাৎ মোট 22,000 টাকা। এই সবগুলো যোগ করলে আমাদের হয় মোট 1,29,700 টাকা। আমরা বার্ষিক মূল্য থেকে সেটা বাদ দিয়ে পাই 1,34,300 টাকা, অর্থাৎ আমাদের গৃহ সম্পত্তি খাতে এক্ষেত্রে মোট আয় হলো 1,34,300 টাকা।
এই হলো আমাদের প্রায়োগিক সমস্যা। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর এভরিবডি।